কালো শার্ট আর সাদা প্যান্টে ফর্সা গায়ে শিমুলকে ফুটন্ত ফুলের মতন দেখাচ্ছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুল পরিপাটি করে গোছানো, মুখের মিষ্টি হাসি আর কথা বলার ভঙ্গিমা সবার নজর কাড়তে সক্ষম। উফ, ছেলেটা এত সুন্দর কেন? পুষ্প ইদানিং ক্ষণে ক্ষণে শিমুলের প্রেমে পড়ে। ভেবেছিল তার জীবনে একবারই প্রেমে পড়া হলো, কিন্তু ভুল, তার জীবনে সে 1000 বার প্রেমে পড়েছে। একটা পুরুষের প্রেমে যতবার ভাবে পড়া যায় সে পড়ে। আজকে শিমুলকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু মেয়েরা এইভাবে তাকায় কেন? জানে না শিমুল বিবাহিত? মেয়েদের বিয়ে হলে শাড়ি চুড়ি নাকফুল পরে নিজের গায়ে বিবাহিত ছাপ দেয়, কিন্তু ছেলেদের বেলায় কেন কোনো ছাপ নেই? কেন বোঝার উপায় নেই বিবাহিত নাকি অবিবাহিত? পানের পুরুষের দিকে মেয়েদের এমন চাহনি পুষ্পর ভালো লাগে না। শিমুল বোধহয় মেয়েদের এমন চাহনি দেখে মুচকি হাসি। তার হাসি দেখে পুষ্পর রাগ আকাশ ছুঁয়। পুষ্প অভিমানী চোখে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল তার ফুলানো গাল দুটো টিপে বলল, কি হয়েছে পাখিটা, গাল ফুলাচ্ছে কেন? পুষ্প আবারও আশেপাশের মেয়েদের দিকে তাকায়। সব মেয়ে তোমাকে দেখে কেন? শিমুল তার চুলের হাত বুলিয়ে মুচকি হাসে। প্রেয়সীর বুকের জ্বলন বেশ টের পায়। পুষ্পকে রাগাতে এত ভালো লাগে, তাই বলল, দেখার জিনিস তো দেখবেই। পুষ্প সাথে সাথে শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, নাক ফুলিয়ে অধিকারের সাথে বলল, তুমি আমার জিনিস, শুধু আমার। শিমুল হাসে। মেয়েটা তাকে এত ভালোবাসে? হ্যাঁ তোমার, কিন্তু ওরা তো জানে না। জানিয়ে দাও। কি দরকার? আমাকে এভাবে প্রেম প্রেম চোখে দেখছে, ভালোই তো লাগছে। খুব শখ। একেই বলে পুরুষ মানুষ, প্রেম করলে জান প্রাণ, বিয়ের পরে সরে দাঁড়ান। শিমুল মুচকি হেসে এক হাতে পুষ্পকে তার দিকে চাপিয়ে নেয়। সরে দাঁড়াতে হবে না রে বউ, সারা জীবন কাছে রাখার জন্যই তো এত সংগ্রাম। শিমুলের কথায় পুষ্পর অভিমান কমে। শিমুলের শার্টের বাতমে হাত বুলিয়ে বলে, তোমাকে কেউ দেখলে আমার ভালো লাগে না, কেমন যন্ত্রণা লাগে। তারপর বুকে হাত দিয়ে বলল, এখানে ব্যথা করে জান। পুষ্প আদরি গলায় কথাগুলো শুনে শিমুলের মুখে হাসি ফুটে ওঠে। আস্তে করে বলল, তাই? হ্যাঁ, কোনো মেয়ে যখন দেখে তখন আমার এত খারাপ লাগে। তোমায় প্রেম চোখে দেখার অধিকার শুধু আমারই থাক, অন্য কেউ প্রেম চোখে দেখার আগে আমার মরণ হোক। সবাই শুনেন, আমি বিবাহিত। এই মিষ্টি মেয়েটা আমার বউ। পুষ্প মুখে হাত চেপে দাঁড়িয়ে থাকে। সে এতটা কল্পনা করেনি। আশেপাশে সবাই হতভম্ব হয়ে তাদেরকে দেখছে। অনেকে ভাবছে ছেলেটা পাগল নাকি? বিবাহিত ভালো কথা, এভাবে জোরে জোরে বলতে হবে? শিমুল পুষ্পর মুখ হাত থেকে সরায়, টপ করে চোখ মেরে বলল, সবাইকে জানিয়ে দিলাম পুষ্পরানী। আপনার কি আর কোনো ইচ্ছা আছে? থাকলে এই প্রজাকে বলে ধন্য করুন। শিমুলের কাজটা হয়তো সামান্য, কিন্তু এই সামান্য কাজটা পুষ্পকে যে কি খুশি দিয়েছে এটা প্রকাশ করার মতন না। অনেকের কাছে হয়তো পাগলামি মনে হতে পারে, কিন্তু শিমুল জানে মাঝে মাঝে প্রিয় তোমার মনের খুশি ফোয়ারা বাড়িয়ে দিতে পারে, এমন পাগলামির দরকার আছে। পুষ্প হেসে বলল, পাগল নাকি? ফাগুরি তো, আজকে বুঝলি? পুষ্প হাসে। ছেলেটা এত সহজে স্বীকারোক্তি করে যে পুষ্প এই ছেলের কথাগুলো প্রেমে পড়ে যায়। পুষ্প দূরে একজোড়া শালিক পাখির দিকে তাকিয়ে বলল, পড়ে গেছি কোথায়? তোমার প্রেমে। শিমুল আহ্লাদি গলায় বলল, তুমি প্রেমে পড়ো, উঠো, কিন্তু আমি যে সেই পিচ্চির প্রেমে পড়লাম আর উঠতেই পারি না, ক্ষণে ক্ষণে ডুবে মরি। ইস, এমন একটা কাজ করেছো, সবাই কিভাবে দেখছে। দেখো, লজ্জা পাচ্ছ? এত এত লোকের মাঝে পুষ্প পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে শিমুলের গালে তার নরম ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয়। ফিসফিস করে বলল, বাসায় যাব, সবাই দেখছে, আমার খুব লজ্জা লাগছে। চুমু টুমু দিয়ে এখন লজ্জা? পুষ্প পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। পুষ্প তার আব্বার বাড়ি থেকে পরীক্ষা দেবে। বাবা মা যতই যা বলুক, ছেলে মেয়ে কি রাগ অভিমান করে থাকতে পারে? পুষ্পও পারেনি। হয়তো মনের গহীনে দাগটা দগদগে হয়ে আছে, কিন্তু উপরে শান্ত। পুষ্পকে শিমুল দিয়ে আসবে। 1 মাস 13 দিন লাগবে পরীক্ষা শেষ হতে। এতদিন শিমুলকে ছেড়ে থাকতে হবে বিদায় পুষ্পর মন প্রচণ্ড খারাপ। বারে বারে চোখের কোণের পানি জমছে। ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুল সূক্ষ্মভাবে সব পর্যবেক্ষণ করছে। পুষ্প নিঃশব্দে কান্না দেখে বলতে পারে না, আমারও কষ্ট হচ্ছে পুষ্প। হঠাৎ পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে বলল, তুমি আমার সাথেই থাকবে, তা না হলে আমার পরীক্ষা ভালো হবে না। শিমুল আস্তে ধীরে পুষ্পকে নিজের বাহু ধরে আটকে বলল,
আমার ভার্সিটি আছে না, তা না হলে থাকতাম। তুমি মন দিয়ে পরীক্ষা দিও, আমি প্রতি শুক্রবারে যাব। পুষ্প কান্না গলায় বলল, আমি না থাকলে তুমি আবার টিয়ার সাথে প্রেম প্রেম করবে না তো? শিমুল হতভম্ব হয়ে বলল, এত সন্দেহ? এটা সন্দেহ না, ভয়। তোমাকে হারিয়ে ফেলি কিনা তার ভয় পাই। বিশ্বাস করো, তোমাকে হারালে আমি মরে যাব, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালোবাসা হারানো যায়? যায় কিনা জানা নেই, কিন্তু শিমুল হারাতে দেবে না। রাত 8টা নাগাদ শিমুল আর পুষ্প তাদের বাড়িতে আসে। এবার পুষ্পদের বাবা মায়ের ব্যবহার পুরো বদলে গেছে। সেবার মুন্নির শ্বশুর বাড়িতে শিমুলের প্রতি যে অবজ্ঞা অবহেলা ছিল তার কোনো রেস নেই। এবার সবটা জুড়ে আদর আপ্যায়ন, প্রফেসর জামাই বলে কথা। পুষ্প অবাক হয়ে দেখে, জীবনে টাকাই কি সব? টাকা না থাকলে মানুষ দাম দেয় না, আর টাকা থাকলে মাথায় করে রাখে। অথচ মানুষ কিন্তু একজনই, ভিন্নতা শুধু টাকায়। তাহলে কি টাকাই সব? শিমুল বাড়িতে চাই, গ্রামে এসে তার মাকে না দেখে চলে যাবে? কখনোই না। সে কত মাস ধরে মায়ের মুখটা দেখে শান্তি নেওয়া হয় না। রাবেয়া প্রায় ফোন করে কান্নাকাটি করে। তাই শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পর থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। তার মনের ভাব মায়ের কাছে ঘন্টা 2 থেকে ঢাকা চলে যাবে। শিমুল বাড়িতে ঢুকেছে। যেই বাড়িতে শৈশব থেকে যুবক হয়েছে, আজকে সেই বাড়িতে ঢুকতেই শিমুলের কেমন অস্বস্তি লাগছে। হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেই এমন লাগছে। রাবেয়া ছেলেকে দেখে আবার কান্নাকাটি শুরু করেন। দুজনের সোফায় বসে কথা বলার এক পর্যায়ে শওকত হাওলাদার আর মুজিব হাওলাদার বাড়িতে আসে। তারা কেউই ড্রয়িং রুমে শিমুলকে আশা করেনি। শওকত হাওলাদার গলা ছেড়ে ফুলিকে ডেকে পানি দিতে বলে ড্রয়িং রুমে আসে। শিমুলকে দেখে কিছুটা চমকে যায়। শিমুল অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসে, তারপর কাটকাট গলায় বলল, কেমন আছেন? শওকত হাওলাদার নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু শিমুলের কথা শুনে দাঁড়ায়, আস্তে করে সোফায় বসে, পূর্ণ দৃষ্টি মিলে শিমুলের দিকে তাকায়। ছেলেটা কি একটু শুকিয়ে গেছে হয়তো? শওকত হাওলাদার ইদানিং বেশ শূন্যতা অনুভব করেন। শিমুল ছাড়া যে তিনি কতটা অচল তা হাড়ে হাড়ে টের পান। আস্তে করে বলল, ভালো। তোমার কি অবস্থা? শিমুল তার আম্মার দিকে তাকায়। রাবিয়া অবাক হয়ে স্বামীকে দেখছে। শিমুল বলল, আলহামদুলিল্লাহ। মুজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, কি করস ঢাকায়? গার্মেন্টস কাজ করস নাকি? বাবার কথায় শওকত হাওলাদার বিরক্ত। ছেলেটাকে এইসব নাম বললে হচ্ছে না। মুজিব হাওলাদারকে কিছু বলার আগে শিমুল জবাব দেয়। শিমুল মুচকে এসে মুজিব হাওলাদার দিকে তাকায়। গার্মেন্টসে কি মানুষ কাজ করে না? গরু ছাগল কাজ করে নাকি? তাহলে গার্মেন্টস নিয়ে এত অবহেলা কেন? অনেক মানুষ আছে গার্মেন্টসে কাজ করে সংসার চালায়। শিমুল থামার পরে রাবিয়া গর্বের সাথে বলল, আমার শিমুল ভার্সিটির প্রফেসর। শওকত হাওলাদার চমকে শিমুলের দিকে তাকায়। প্রফেসর? ওনার চমকে তাকানোটা শিমুলের চোখে পড়ে। ভেবেছিল কিছুক্ষণ থাকবে, কিন্তু তা আর সম্ভব না। পেশাকার শুনে হতভম্ব। শিমুল ভার্সিটিতে পড়ায়, বেতন কত? গলা বাড়িয়ে বলল, ভাই তোর বেতন কত রে? পেশাকার কথা শুনে শিমুল হাসে। ভাই, কত যন্ত্রণা যে এই মহিলা তাদের দিয়েছে তা তারা জানে। সে দাম্ভিকতার সাথে বলল, বউ পালতে পারছি। শিমুল কোন কথার পিঠে এই কথাটা বলেছে শওকত হাওলাদার ঠিক বুঝতে পারছে। আজকে তার মনে হচ্ছে এত ছোট্ট একটা মেয়ের সাথে তার একটু বেশি অন্যায় করে ফেলেছেন। এতটা না করলেও হতো, আর পুষ্পর সাথে এমন না করলে হয়তো শিমুলও ঢাকামুখী হতো না, আর তার এই দুর্দশার দিনও আসতো না। শিমুল উঠে দাঁড়ায়, হাতের ছাই রঙা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। মা, আসি তাহলে। রাবেয়া বাদ সাথে, আব্বা দুপুরে খেয়ে যা। না মা, রাস্তায় অনেক জ্যাম থাকে, আসি। শিমুল চলে যাচ্ছে। শওকত হাওলাদারের বলতে ইচ্ছা করে, শিমুল, আর ঢাকায় যাওয়া কি দরকার? বাড়িতে থেকে জানা, তুই না থাকলে বাড়িটা খালি খালি লাগে। আবার আমার হয়ে কাজ কর, তোকে ছাড়া আমি অসহায়। কিন্তু দাম্ভিকতার জোরে হেরে যাওয়ার জেদে নিজেকে আর মেলে দেওয়া হয় না। মায়াটা মনের গহিনী চলে যায়। পেশাকার কিছু বলতে চাইলে শওকত হাওলাদার চোখ রাঙায়। ওনারা আজকেও এত কথা কিভাবে বলে? ওনারাই যত নষ্টের মূল। শিমুল চলে যায়। সময় তার গতিতে ছন্দ করে চলছিল। পুষ্পর আর মাত্র 2টা পরীক্ষা বাকি। মিজান শেখের আসতে একটু দেরি হয় বিধায় দুপুরে ভাত খেতে 3টে বেজে যায়। টেবিলে গিয়ে পুষ্প দেখে গরুর মাংস রান্না হয়েছে। গরুর মাংস দেখেই কিনা শিমুলের হাস্যোজ্জ্বল মুখটা চোখে ভেসে ওঠে। তার শিমুল যে গরুর মাংস পছন্দ করে। রোকসানা পুষ্পর প্লেটে মাংস তুলে দেয়। পুষ্প খায় না, চুপচাপ মাংসের দিকে তাকিয়ে আছে। টাকার অভাবে ঢাকা যাওয়ার পরে আর মাংস কেনা হয়নি, খাওয়াও হয়নি।
এই 2 মাসে ধার দেনা, ফ্ল্যাট অ্যাডভান্স ভাড়া আর টুকটাক কেনাকাটা দিয়েই টাকা ফুরিয়ে গিয়েছে। এই মাংসের তরকারি পেলে শিমুল অনেকটা ভাত খেতে পারত। কি জানে আজকে দুপুরে কি খাবে? এই তরকারি কি পুষ্পর গলা দিয়ে নামবে? বুকটা জ্বালা পোড়া হয়। সামান্য একটা তরকারিই তো, তাও কেন জানি পুষ্পর চোখ ভরে পানি আসে। মা বাবার সামনে পানি দেখাতে চায় না বিধায় উঠে বলে বাথরুম থেকে আসছি। রুমে গিয়ে মায়ের মোবাইল দিয়ে পুষ্পকে ফোন দেয়। শিমুল তখন ভাত খাচ্ছিল। ফোন ধরে অস্পষ্ট গলায় বলল, পাখি, ভাত খাচ্ছি। এত দেরি কেন? মাত্র ভার্সিটি থেকে আসলাম। পুষ্প জবাবে বলে, কি দিয়ে খাচ্ছ? সকালে তাড়াহুড়োয় রান্নার সময় পাইনি, তাই আজকের স্পেশাল মেনু ছিল মসুরের ডাল আর ডিম ভাজি। মাত্র এনেছি, রান্নার সময় পাইনি, সকালে যা ছিল তাই খাচ্ছি। পুষ্প গলা ধরে আসে, কোনো মতে বলল, তোমার খাওয়ার খুব কষ্ট হচ্ছে তাই না? না রে বউ, কোনো কষ্ট হচ্ছে না। পাগলি, তুমি কি এসব নিয়ে টেনশন করছো? আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বলবে না। শিমুল কাঁধ বাঁকিয়ে মোবাইল কানে ঠেকিয়ে বেসিংয়ে প্লেট ধুয়ে রাখে। আসলেই তার খাবারের একটু সমস্যা হচ্ছে, কিন্তু পুষ্পকে এসব বলা যাবে না। সে জানে মেয়েটা তাকে নিয়ে কতটা টেনশন করছে। পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, আরে না। পুষ্প কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ ফুপিয়ে উঠে বলল, মিস করছি, কবে আসবে? শিমুল হাসে। পুষ্পবিহীন ফ্ল্যাটটা তার কাছে খুব অসহ্য লাগছে। পুষ্পর শূন্যতা বুকের গভীরে খুঁচিয়ে বুকটা রক্তাক্ত করছে। সেও তো রাজ্যের মিস করছে তার পুষ্পরানীকে। আদুরে গলায় বলল, এখন তো আসতে পারবো না সোনা। পুষ্প অভিমানে টলটল করে বলে, না কেন? তুমি কি আমাকে মিস করছো না? আমাকে বুকে না নিয়ে ঘুমোতে পারছো? আমি তো পারছি না, এমন কেন তুমি? শিমুল হাসে। এটা ঠিক, প্রথম কয়েকদিন পুষ্পকে ছাড়া ঘুমাতে কি যে খারাপ লাগতো। কতদিন ধরে মেয়েটা বুকে ঘুমায়। হঠাৎ করে শূন্যতা শিমুলের চোখের ঘুম চলে গিয়েছিল, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস। বউকে মানাতে বলল। ঢাকা আসলে সারাক্ষণ বুকে নিয়ে রাখবো, হলো? না হলো না, আমার আজকেই চাই, চাই মানে চাই। পরীক্ষাটা শেষ হোক, গিয়েই নিয়ে আসবো। এর মাঝে আর যাবো না। আমি গেলেই দেখছি তোমার পড়া হয় না। আমি পারবো, প্রমিস। আসো প্লিজ। ওরে আল্লাহ, ওটা কি খুব মিস করছে? পুষ্প আহ্লাদে গলে যায়। কিন্তু ভার্সিটিতে ক্লাস পরীক্ষা আছে, খাতা টাতা দেখতে হবে, খুব ঝামেলায় আছি। পুষ্প বুঝলো শিমুল আসবে না, মন খারাপ করে ফোন কাটে। কালকে শুক্রবার, কিন্তু শিমুল আসবে না। চুপচাপ ভাত খেতে চায়। অল্প একটু ভাত খেয়ে উঠে পড়ে। রাত তখন কয়টা জানা নেই। পুষ্প অনুভব করে তাকে আষ্টেপৃষ্টে কেউ জড়িয়ে আছে। ছোঁয়াটা, গায়ের গন্ধটা, বুকের হৃৎপিণ্ডটা পুষ্পর খুব পরিচিত। আধো ঘুমের মধ্যে বুঝলো এটা শিমুল। হুট করে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। শিমুল হাসছে। পুষ্প অবাক। শিমুল যে তার কি আসার কথা ছিল, সে তাহলে পুষ্পর ডাকে সাড়া দিতেই এসেছে। মস্তিষ্কটা ঘুম থেকে জেগে খুশিতে ভরে গেল। বিড়ালের মতন শিমুলকে জড়িয়ে ধরে। সত্যি এসছো? আহ্লাদির আহ্লাদে সামিল হয় তার কোনো কালে আপত্তি ছিল না। ফোনেই বুঝেছিল আজ রানীর মন খারাপের দিন। এত দূর থেকেও ঠিক প্রেয়সীর মন খারাপের আঁচ টের পাচ্ছিল। শিমুল থাকতে তার শিমুল রানীর মন খারাপ থাকবে? অসম্ভব। তাই তো ছুটে আসা। পুষ্পকে ঘুমাতে দেখে আর জাগাতে ইচ্ছা করেনি। ফ্রেশ হয়ে শাশুড়ির আপ্যায়নের খাবার খেয়ে এসেছে। রুমে এসে এলোমেলো বউটাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পিছন থেকে আদরে পর্ষে জড়িয়ে নিয়েছে। শিমুল জানে পুষ্প জেগে যাবে। হলেও তাই। জি, রানী হুকুম করলে না আসলে যে গর্দানটা যাবে। আমি এত তাড়াতাড়ি গর্দান হারাতে চাই না। পুষ্প খিলখিল করে হেসে ওঠে। এই পুরুষটা তাকে এত বোঝে, তার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে এত প্রাধান্য দেয়, তার মনের রাজ্যে সুখের বন্যা বইয়ে দিতে একটু কিপটামো করে না। গর্দান চাই না, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে খুশির প্রতিদান কি দিবে? পুষ্প চোখ পিট করে তাকায়। দুষ্টুমি গলায় বলল, চকলেট। আমাকে বাচ্চাদের খাবার দিচ্ছ কেন? আমি কি বাচ্চা? অন্য কিছু দাও, বড়দের কিছু। বড় লোকদের কিছু মানে? শিমুল বাম চোখ টিপে বলল, থাকে না কিছু মিছু। পুষ্পর কথা সুদ ধরতে পেরে বলল। ওরে দুষ্টু। শিমুল ভ্রু নাচিয়ে বলল, ওরে বারবার, আমি দুষ্ট? আরেকজন যে আমার দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তার মতলব কি? পুষ্প মুচকে এসে শিমুলের আদল বুকের নাক ঘষে। কোনো মতলব নেই শিমুল ভাই। শিমুল শক্ত হাতে পুষ্পকে ধরে নিজের বুকের উপরে উঠিয়ে নেয়। ফিসফিস করে বলল, আপনি কি মনে করেছেন আমি আপনার মতলব বুঝি না? উপর হওয়াতে পুষ্পর বেনি চুল সামনে লুটিয়ে পড়ে। ধুর, এসব না।
বরকে মিস করতে পারি না নাকি? পুষ্পর বেনি পিছনের দিকে ঠেলে দিয়ে বলল। আমি তো বুঝি গো সুন্দরী। পুষ্প শিমুলের গালে হাত রাখে। তোমাকে ভীষণ মনে পড়ছিল, মনে হচ্ছিল তোমার বুকে গেলেই শান্তি লাগবে। শিমুল তার হাত দিয়ে পুষ্পকে বুকে নিয়ে বলল। শান্তি লাগছে? ভীষণ। তোমার বুকে আমার এত শান্তি লাগে। শিমুল চোখ বন্ধ করে পুষ্পর বুকের ধুকপোকানি অনুভব করে। পুষ্প এই মুহূর্তে উপলব্ধি করে শিমুল ভয়ঙ্কর প্রেমিক, ভয়ঙ্কর স্বামী। সঠিক মানুষটা যদি পাওয়া যায় তাহলে সুখের প্রহর শুরু। এক জীবনে প্রেমিককে স্বামী হিসেবে পাওয়া বড়ই সৌভাগ্য। এমন সৌভাগ্য সবার হয় না, যার হয় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। পলাশ স্তব্ধ হয়ে বসে আছে, তার হাতে প্রেগনেন্সি কিট, তাতে স্পষ্ট দুটো লাল দাগ জ্বলজ্বল করছে। নিধি পাশে দাঁড়িয়ে আছে, উত্তেজনায় খুশিতে পলাশের গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে বলে, আমার কান্না আসছে কেন নিধি? নিধি মুখে হাত চেপে কেঁদে দেয়। ইস, তার পেটে অন্য কেউ, ভাবতেই শরীর শিরশির করে ওঠে। পলাশ বিছানা থেকে ফ্লোরে বসে নিধিকে টেনে কাছে নেয়, পেটে মাথা ঠেকিয়ে বলে, আম্মু, আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকেই জানলাম তুমি আসছো। আমার না কান্না করতে ইচ্ছে করছে। আম্মু, তোমার পাপা তোমার জন্য ওয়েট করছে। লাভ ইউ আম্মু। পলাশের পাগলামি দেখে নিধি হাপুস নয়নে কাঁদে। পলাশ নিধিকে বুকে জড়িয়ে ধরে। তোমাকে কি দেবো নিধি? আমাকে এত ভালো একটা খবর শোনালে তুমি। মা বাবাহীন এতিম মেয়েটা নিজের একান্ত কেউ আসবে শুনে খুশিতে আত্মহারা। পলাশের কথা শুনে বলল, কিচ্ছু লাগবে না। পলাশ নিধির কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ নিধি, আমাকে এতটা সুখ অনুভব করার জন্য। বাবা মা হওয়ায় এত সুখের কেন? খবরটা পাওয়ার পর থেকে কেমন সুখের পর্দা দুজনে ঘিরে রেখেছে। একটা সংবাদ যে এত মিষ্টি হতে পারে জানা ছিল না। এই সুখের রেশ তারাই অনুভব করতে পারবে যারা মা বাবা হয়েছে। কি বুক ধুকপোকানি অনুভূতি। পলাশ বারবার নিধির পেটে হাত বুলাচ্ছে। নিধি হেসে বলল, এখনো কিচ্ছুই হয়নি। তাতে কি, হ্যাঁ, আসতে ধীরে হবে। আমি তো ওয়েট করবই, তাই না আম্মু? পলাশ নিধির পেটে চুমু খায়। এত যত্নে চুমু খাচ্ছে, মনে হচ্ছে এটা নিধির পেট না, এটা সদ্য জন্মানো কোনো বাচ্চা। পলাশ ভাবে এত খুশির সংবাদ তার আম্মাকে বলা অতি আবশ্যক। পলাশ রাবেয়াকে ফোন দেয়। আম্মা, রাজা না রানী চাই তোমার? ফুটফুটে মেয়েটা ছোট্ট হাতে তার বাবার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে রেখেছে। সে হতে জানেও না এটা তার বাবা। পিট পিট করে সে আশেপাশে তাকাচ্ছে। পলাশ মুগ্ধ চোখে তার সদ্য জন্মানো মেয়েটার দিকে তাকিয়ে আছে। তার চোখে যে কখন পানি জমলো সে বুঝতেও পারল না। বাবা হওয়ার এত সুখের কেন? বুকটা কেমন ভারী ভারী লাগছে। আল্লাহর দেয়া বড় নিয়ামত পেয়ে পলাশ মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারপর সে আস্তে করে বলে, আসসালামু আলাইকুম আম্মু, আব্বুর রাজ্যে আপনাকে স্বাগতম। নিধি পলাশের হাজারো খুশির ফোয়ারা বোয়া মুখের দিকে তাকিয়ে বলল, বাবুর কানে আজান দাও। পলাশ আজান দেয়। প্রথম নাতনি বলেই কিনা আনন্দে রাবিয়ার চোখ ভারী হয়ে আসে। ছোট্ট মুখটাতে চুমুতে ভরিয়ে দেয়। নিধি মুগ্ধ হয়ে বাবুটাকে দেখে। 16 ঘন্টা কষ্ট নিমেষেই উধাও হয়ে গেল। এই বাবুটা এত দিন তার পেটে ছিল। সারাক্ষণ খেলা করে জানান দিত, মা আমি সুস্থ আছি। পলাশ তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার কোলে দাও না। রাবেয়া নকশি কাঁথা পেঁচানো মেয়েটাকে পলাশের কোলে তুলে দেয়। পলাশ সোনার হাড় দিয়ে মেয়েকে কোলে নেয়। বলিষ্ঠ হাতের বাচ্চাটা খুবই ছোট। পলাশ এই প্রথম কোনো ছোট বাবুকে কোলে নেয়। তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাবুটার গালে আস্তে করে একটা চুমু খেয়ে বলে, আম্মা নাও, আর একটু থাকলে পড়ে যাবে। রাবিয়া কোলে নিয়ে বলে নাতনির নাম সেই রাখতে চায়। সোহা রাখবে বলে ঠিক করে। পলাশ বা নিধি কেউই আপত্তি করে না। রাবিয়া সোহাকে নিধির পাশেই শুয়ে দিয়ে বাইরে চলে যায়। পলাশ শুয়ে থাকা নিধির কপালে গালের চুমুতে ভরিয়ে দেয়। আমাকে আরেকটা মা এনে দেওয়ার জন্য ধন্যবাদ নিধি। বাবা হওয়ার মতো এত সুন্দর অনুভূতি অনুভব করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নিধি মিষ্টি করে হাসে। দুর্বল হাতে পলাশের গালে হাত রাখে। পলাশ নিধির হাতে চুমু দেয়। সে আস্তে করে বলল, আমাকে মা হওয়ার স্বাদ অনুভব করানোর জন্য তোমাকেও ধন্যবাদ। আমার যে কি অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না। পলাশ আর নিধি বাবুর দিকে তাকিয়ে ভবিষ্যৎ ভাবে। নিধির চোখে ভেসে ওঠে তাদের ছোট্ট ফ্ল্যাটে বাচ্চার হইচই। আহা, নিধি আর পলাশ বুঝি পরিপূর্ণ ভালোবাসার সাক্ষী দুনিয়াতে চলে এসেছে।
শওকত হাওলাদার খবরটা শুনে খুব খুশি হয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। চুপি চুপি মসজিদে গিয়ে 5,000 টাকা দান বক্সে ফেলে দেয় আর মনে মনে প্রার্থনা করে সব যেন ভালো হয়। হাসপাতালে যাবে না করেও নিজেকে আটকাতে পারে না। সন্ধ্যার দিকে হাসপাতালে চলে যায়। ওনাকে হাসপাতালে কেউই আশা করেনি, তাই ওনাকে দেখে সবাই চমকে যায়, কিন্তু সবাই খুশি হয়। রাবিয়া বাবুকে শওকত হাওলাদার কোলে দেয়। শওকত হাওলাদার খেয়াল করে দেখে বাবুটা পলাশের মতোই দেখতে, ছোট ছোট হাত পা নেড়ে চোখ পিট করে তাকাচ্ছে। শওকত হাওলাদার রাবিয়াকে আস্তে করে বলল, পলাশের মতোই হয়েছে, তাই না? রাবিয়াও ব্যাপারটা খেয়াল করেছিল। স্বামীর কথা শুনে বলল, হ্যাঁ। শওকত হাওলাদার পকেট থেকে 5,000 টাকা নাতনির হাতে দেয়। শওকত হাওলাদার আশাতে ওনার সব অপরাধের কথা সবাই ভুলে যায়, বিশেষ করে নিধি। ওনার চোখে কেমন বাবার ছায়া খুঁজে বেড়ায়। সে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। তার আব্বা আম্মা বেঁচে থাকলে কত খুশি যে হতো। রাবিয়া ব্যাকুল হয়ে জানতে চায় কী হয়েছে। নিধি মা বাবার কথা বলে। পলাশ আর রাবিয়া নিধিকে সান্ত্বনা দেয়, কিন্তু নিধি কেঁদেই যাচ্ছে। এমন সুখের মুহূর্তে মা বাবাকে ভুলে থাকা যায়? শওকত হাওলাদারের কেন জানি নিধির কান্না ভালো লাগে না। আস্তাই করে বলল, কিন্তু না নিধি। ওনার এতটুকু কথাই নিধির কান্না থেমে যায়, যেন মা বাবাহীন মেয়েটা বাবার আশ্রয় খুঁজছে। শওকত হাওলাদার কি বাবার আশ্রয় দেওয়ার মতন মানুষ? পুষ্প আর শিমুল বাবু হওয়ার খবরটা শুনে অনেক খুশি হয়। পুষ্প অবশ্য গাল ফুলিয়ে বলেছিল, দেখেছো, আমার বিয়ের পরে ভাবির বিয়ে হয়েছে, তারপরেও তাদের বাবু হয়ে গেল। পুষ্পর মনোভাব বুঝতে পেরে শিমুল হাসে। তো মানে আমরা বাবু নিব না? ভাবির বয়স আর তোমার বয়স দেখেছো? আরে বয়স কোনো ব্যাপার না। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া এত দেরিতে বাবু নিলে বাবু বড় হতে হতে আমি আর তুমি তো বুড়ো হয়ে যাব। বেশি পেকে গেছেন মনে হয়। এখন এসব মাথা থেকে সরিয়ে ভার্সিটির পড়াগুলো সম্পূর্ণ করো। পুষ্প মুখ পাকিয়ে পড়ার মনোযোগ দেয়। শিমুল কত বই যে কিনে আনে। পুষ্প পড়তে পড়তে পুষ্পর অবস্থা করুন। তবু শিমুলের সান্নিধ্যে এসেই কিনা পুষ্পর এইচএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে। হয়তো প্লাস আসেনি, কিন্তু মানানসই এসেছে। পুষ্প আর শিমুল যে পরিস্থিতিতে দিন কাটিয়েছে, সেই পরিস্থিতিতে পড়ালেখা করে এই রেজাল্ট আসলেই ভালো। পুষ্প আজকাল পড়তে চায় না। তখনই অতীতে করা অপমানের দাগটা শিমুল খুঁচিয়ে দেয়। মনে করে দেয় পুষ্পর বড় কিছু করতে হবে, নিজের অবস্থান সবাইকে বুঝিয়ে দিতে হবে। পুষ্প রাত দিন পরে। সুইটির বিয়ে হয়েছে। তার হাজবেন্ড ডাক্তার। স্বামী নিয়ে তার মা নানির কাছেই প্রশংসার শেষ নেই। তার স্বামী তার কথায় উঠে বসে। বউকে কেউ কিছু বলতে পারে না। সুইটি সবার উপরে ছুরি ঘুরিয়ে চলে। হুটহাট বেড়াতে চলে যায়, যা ইচ্ছা তাই খায়। শ্বশুর শাশুড়িকে 2 পয়সার দাম দেয় না। পেশাকার আর আসমা রাবিয়াকে শুনিয়ে বলে, আমার সুইটি কপালগুলো একটা বর পেয়েছে, সুইটিকে ছাড়া কিচ্ছু বোঝে না। রাবিয়া মুচকি হেসে বলল, ভালো তো। আসমা সুখী মুখে বলল, সুইটি যা বলে তাই শুনি। সেদিনই কক্সবাজার থেকে ঘুরে এলো। রাবিয়া বলল, হ্যাঁ আম্মা বলেছিল। কয়েকদিন পরে পরেই শুনি এখানে ওখানে বেড়াতে যাই। ওর শ্বশুর শাশুড়ি কিছু বলে না। কে বলবে আবার? আমার মেয়ের নতুন বিয়ে হয়েছে, এখনই তো সময় জীবন উপভোগ করার। এখন শখ আহ্লাদ পূরণ না করলে কবে করবে? তাছাড়া আমার মেয়ের জামাইটা খুব ভালো। সুইটিকে কেউ কিছু বললে সাথে সাথে মুখে গরম সীসা ঢেলে দেয়। পুষ্পর সাথে অন্যায়ের কথা রাবিয়ার মনে পড়ে। ওনারা যা কষ্ট দিয়েছে তা তো রাবিয়ার চোখের সামনেই। আর এখন একই কাজ নিজের মেয়ে করছে বলে কি খুশি। সে বলল, তারপরও শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির মতামতের দরকার আছে না? পেশাকার খেকিয়ে বলল, বালের দরকার। বুড়া বুড়ি বললেই শুনতে হবে নাকি? জামাই কথায় থাকলে দুনিয়া জাহান্নামে যাক। তাছাড়া আজকালকার মেয়ে এত কথা শুনতে বসে নেই। রাবিয়া মুচকি হেসে বলল, তা ঠিক। আসমা পেশাকারের দিকে তাকিয়ে বলল, আম্মা, সুইটির শরীরটা কি সুন্দর হয়েছে, মন যা চায় সব খায়। বলল জামাই নাকি পছন্দের খাবার রুমে এনে রাখে, সুইটির যখন ইচ্ছা খায়। পেশাকার এসব শুনে খুব খুশি হয়। কয়দিনের মাইয়া, রাত বিরাতে খিদা তো লাগবেই। আমার বোনটার খুশির কথাগুলো শুনলে পরাণটা ভরে যায়। রাবিয়া কাটকাট গলায় বলল, নিজের মেয়ের বেলায় এসব সুখের কথা অন্যের মেয়ের বেলায় জ্বালাপোড়া কেন বলুন তো? আসমা আর পেশাকার শক্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। আসমা বলে, এসব কি কথা ভাবি? কি কথা আবার? সুইটির জায়গায় আমাকে কিংবা পুষ্পকে ভেবে দেখেন। আপনাদের এমন সুখী লাগে কিনা, মুখে এমন হাসি ফোটে কিনা। আমি জানি লাগবে না,
কারণ আমরা তো পরের মেয়ে, নিজের মেয়ের সাথে কি পরের মেয়ের তুলনা সাজে? পেশাকার মুখ ভেঙচিয়ে বলে, আমার সুইটির সাথে তোমাদের তুলনা করব কোন দুঃখে? তোমার কই আর আমার সুইটি কই? রানী আর দাসী এ কখনো তুলনা সাজে না। সুইটি যেমন রানী, আমরাও আমাদের বাবার বাড়িতে রানী ছিলাম, কিন্তু বিয়ের পরে আপনারা ভুলে যান যে আমরাও কারো মেয়ে। আপনারা আমাদের কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবেন না, মনে হয় বউ না কাজের মেয়ে এনেছেন। পেশাকার মুখ তেতো করে বলল, চুপ যাও, এত বয়স হলো মুখে মুখে তর্ক করা গেল না। একবার ভাবেন তো, আপনার ছেলে যদি সুইটির জামাই হতো, তাহলে কি আপনি এমন করতে পারতেন? এত খুশি কি হতেন? আমার শৌকত এমন না। সেটাই তো, আমার আর পুষ্পর ওপর আপনারা যে অন্যায়টা করেছেন তা কখনো ভুলে থাকার না। এতটুকুন একটা বাচ্চার সাথে কি ব্যবহার করেছেন? মেয়েটাকে একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আপনাদের জ্বালায় আমার ছেলেরা আমার চোখের সামনে নেই। আপনার মরার সময় হয়ে আসছে, তাও শয়তানি কমেনি। সারা জীবন আমাকে জ্বালিয়েছেন, এখন আমার ছেলের বউকে। শকত সবাই বসেছিল। পেশাকার রাবিয়ার কথা শুনে চোখ পাকিয়ে তাকায়। তারপর শকতকে বলল, এমনি খামুস খাইয়া কি দেখোস? আমাকে কি বলে তোর বউ? কিছু বলবি না? শকত হাওলাদার ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকে। তার আম্মা যে রাগী এটা তার জানা। রাবিয়া আসার আগে থেকে সে তার মাকে চেনে, সুতরাং রাবিয়ার থেকে তার আম্মাকে তারই বেশি চেনা। এতদিন মায়ের কথা মতন সব করেছে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল ছিল। সংসারে এই ঝামেলা আর ভালো লাগে না। পেশাকারের কথায় উনি বিরক্ত হয়, চোখ থেকে চশমা খুলে রুমে চলে যায়। পেশাকার হাহাকার করে বলে, আরে আমার পুলা তো এমন ছিল না। এই কান লাগিয়ে নিয়ে আমার পুলারে তাবিজ করেছে। আল্লাহ গো আল্লাহ! হ্যাঁ, আপনার ছেলে পরের মেয়ের পক্ষ নিলেই তাবিজ করছে, আর অন্যের ছেলে নিজের মেয়ের পা চাটলে জামাই লক্ষ্মী ভালো জামাই, স্বার্থপর মহিলা। এটা বলে রাবিয়া রান্নাঘরে চলে যায়। সুইটির মতন অসভ্য বেহায়া খারাপ মেয়ের ভাগ্য কেন এত ভালো হবে? কেন এত সুখে থাকবে? আসলে খারাপ মানুষেরাই দুনিয়ায় ভালো থাকে, সুখে থাকে। সুইটিও তাই। এরা অন্যের উপর যন্ত্রণা চাপিয়ে নিজে সেই যন্ত্রণা পায় না। আসলে আল্লাহ এদের যন্ত্রণা দেয় না, সুখে থাকতে দেয়। রাবিয়া রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। চিন্তা ভাবনা কয়েকদিন পলাশের কাছে থাকবে। এই ঘরটা তার বিষের মতন লাগে। শকত হাওলাদার বিছানায় আদশা হয়ে সব দেখে। রাবিয়া একবারও বলার প্রয়োজন বোধ করে না। আসলে মানুষ নিজের সম্মান নিজেই হারায়। যে মন থেকে একবার উঠে যায়, পরে শত চেষ্টা করেও আর মনের জায়গা পাওয়া যায় না। রাবিয়া চলে যাওয়ার পরে সন্ধ্যায় শকত হাওলাদার নিজে পলাশের বাসায় চলে যায়। আজকে নিয়ে দ্বিতীয়বার যাওয়া, প্রতিবারই নাতনির টানে। নাতনির নাম সোহা, এই নামটা তার ঠিক করা। অনেক বছর আগে তার স্ত্রীকে বলেছিল তাদের মেয়ে হলে নাম সোহা রাখবে। মেয়েও তো আর হয়নি, কিন্তু সেই কথাটা মনে রেখে রাবিয়া এই নামটাই রেখেছে। সোহার 2টা দাঁত উঠেছে, 2 দাঁত দিয়ে কেমন খিলখিল করে হাসে। শকত হাওলাদারের ইচ্ছা করে সারাক্ষণ খেলতে, কিন্তু নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে কাছে যাওয়া হয় না, আর না নিজের বাড়িতে আনা হয়। আজকে গিয়ে সোহাকে কোলে নেওয়ার পর সোহা দাদা দাদা বলতে বলতে মুখের লালা ছুটিয়ে ফেলে। সোহার মুখে দাদা ডাক শুনে শকত হাওলাদার নিজের আত্মসম্মান ভুলে নাতনির সাথে তাল মিলিয়ে আহ্লাদি গলায় কয়েকবার দাদা দাদা বলে খিলখিল করে হেসে ওঠে। সবাই ওনার উচ্ছ্বাস দেখে অবাক হয়। রাবিয়া মুগ্ধ চোখে স্বামীকে দেখে। শেষ কবে এভাবে হাসতে দেখেছে মনে নেই, আজকে দেখে খুব ভালো লাগছে। শকত হাওলাদার গম্ভীর মুখে নিধি আর পলাশকে বলে, আমি সোহাকে তার দাদার বাড়িতে নিয়ে যাব। তোমাদের ইচ্ছে হলে তোমরা আসতে পারো, কিন্তু আমি সোহাকে এখানে রেখে যাব না। পুষ্প অনার্স 2nd ইয়ারের সবে ভর্তি হয়েছে। সে খেয়াল করে আজকাল সারাক্ষণ গায়ে গায়ে জ্বর থাকে। নাপা খেলে জ্বর থেমে যায়, কিছুক্ষণ পর শীত অনুভব করে, আবার জ্বর আসে। সে এটাকে তেমন গুরুত্ব দিল না। শিমুলও রাতে খেয়াল করে পুষ্প রাত থেমে থেমে জ্বর আসে। ফার্মেসি থেকে জ্বরের ওষুধ এনে খাইয়েছে। এইভাবে 10-15 দিন যাওয়ার পরে জ্বর প্রচণ্ড আকার ধারণ করে। কাঁপুনি দিয়ে জ্বর এসে পুষ্পকে বেহুশ করে যায়। শিমুল দিশেহারা হয়ে ডাক্তারের কাছে ছোটে। রক্ত পরীক্ষা করে জানা যায় পুষ্পর টাইফয়েড জ্বর হয়েছে। 15টা ইঞ্জেকশন দেওয়া হলো, সাথে তো ওষুধ তো আছেই। পুষ্পর হাতে ক্যানেলা ফিট করে দেওয়া হয়। শিমুল ভার্সিটি থেকে ছুটি নেয়। পুষ্পর খেয়াল রাখা কেউ নেই। রোকসানা ফোন করে গ্রামে চলে যেতে বলেছে, কিন্তু পুষ্প যেতে রাজি না। তার ভাষ্যমতে শিমুলের পাশে থাকলেই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শিমুলের কাছে থাকলেও নাকি তার শান্তি লাগে। রান্নাবান্না, পুষ্পর যত্ন নেওয়া সব মিলিয়ে শিমুল বেশ ব্যস্ত। পুষ্পকে খাবার খাওয়ানো, ঠিক মতন ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দিয়ে সব ঠিকঠাক করে।
শিমুলের যত্ন দেখে পুষ্প নিজেকে খুব সুখী ভাবে। এই ছেলেটাকে বিয়ে করাতে সবাই কত কি বলেছে, কিন্তু পুষ্প জানে এই পাগল ছেলেটা তাকে কত ভালোবাসে। আজকাল তার চিৎকার করে বলতে ইচ্ছা করে, পুষ্প জ্বরের পরিমাণ বাড়ে। আচ্ছা, সে যদি মরে যায় তাহলে? শিমুলকে আবার বিয়ে করবে? এইসব উল্টোপাল্টা ভেবে ঝরঝর করে কেঁদে দেয়। শিমুল ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে, বেশি খারাপ লাগছে কিনা।